সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বিষয়টি অর্থাৎ নিউট্রিশন বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ মডেল প্রশ্নপত্র ভিডিও। বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, নমুনা প্রশ্নপত্র, বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 35, সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। তো এই 35টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ, শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন রূপে এই প্রশ্নগুলো তোমরা দেখো। আর অবশ্যই তোমরা যারা পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন বিষয়টিতে ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে আমরা কিন্তু প্রথম প্রশ্নে চলে যাই। তো এই সময় তোমাদেরকে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। ইতিমধ্যে আমরা কয়েকটি সাজেশন সেট কিন্তু দিয়ে দিয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা দেখবে। পাশাপাশি চলো আজকের প্রথম প্রশ্ন, এনজাইমের সক্রিয়তার জন্য প্রয়োজন কি? দেখো, এনজাইমের সক্রিয়তার জন্য প্রয়োজন হচ্ছে উষ্ণতা। নেক্সট, ড্যাশ হলো শোষণের প্রধান স্থান। দেখো, শোষণের প্রধান স্থান কি? ক্ষুদ্রান্তকে বলা হচ্ছে শোষণের প্রধান স্থান, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন নিম্নলিখিত কোন প্রক্রিয়ায়? অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হচ্ছে অভিশবন প্রক্রিয়ায়। নেক্সট 4 নম্বর, দেখো স্তম্ভ মিলিয়ে তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। স্তম্ভ মেলানো দেখো প্রশ্ন। তো দেখো, আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি। অক্সিনোটিক কোষ, এটা হয়ে যাবে HCl, ঠিক আছে। সোডিয়াম, এটা হবে গ্লুকোজ শোষণ। জীবাণুনাশক উৎসেচক, এটা হয়ে যাবে লাইসোজোম। এবং সক্রিয় শোষণ, এটা হয়ে যাবে ATP নির্ভর। তাহলে আমাদের অপশান ওয়াইজ যদি অ্যান্সার বলতে হয়, তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে প্রতি সেকেন্ড 1 মোল সাবস্ট্রেটকে রূপান্তরিত করানোর জন্য যে পরিমাণ এনজাইম সক্রিয়তা প্রয়োজন তাকে কি বলে? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ক্যাটাল। বিক্রিয়া যদি অক্সিডেশন হয় তাহলে উৎসেচকের নাম কি? উত্তর হবে অক্সিডেজ, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, যকৃতের প্রত্যেকটি খণ্ডক যে কলা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? উত্তর হবে গ্লিনসন ক্যাপসুল। যকৃতের প্রত্যেকটি খণ্ড এই কলা দ্বারা আবৃত থাকে। 8 নম্বর প্রশ্ন দেখো, সিদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক কোনটি? তো উত্তর হয়ে যাবে ট্রায়ানিল, অর্থাৎ অপশন নাম্বার বি। দেখো, প্রতিটি ভিলাসের কেন্দ্রে একটি করে ড্যাশ থাকে, প্রতিটি ভিলাসের কেন্দ্রে একটি করে লসিকাবাহ থাকে, অর্থাৎ 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, এ ও বি কে চিহ্নিত করতে বলছে। দেখো, 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। উত্তর হয়ে যাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। 10 দাগের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো, গ্লুকোজ ও ফ্রুক্টোজ এটা কিন্তু হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1-এ কি বলছে, যে ল্যাকটেজ একটি শর্করা ভঙ্গক এবং অ্যামাইলোলাইটিক উৎসেচক। তো এখানে তোমাদের সত্য মিথ্যা কিন্তু বলতে বলেছে, তা আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, তাহলে প্রথমেরটা যেটা বললাম, শর্করা ল্যাকটেজ যে একটি শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক, এটা কিন্তু একেবারেই সত্য। নেক্সট দেখো, নিউক্লিওসাইডেজ একটি প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক, এটাও কিন্তু সত্য। অন্ত্রিক লাইপেজ একটি ফ্যাট ভঙ্গক বা লাইপোইটিক উৎসেচক, এটাও কিন্তু একেবারে সত্য। বা ট্রিপসিন একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক, এটা কিন্তু একেবারে মিথ্যা। তাহলে প্রথম 3টি সত্য, দ্বিতীয়টি শেষেরটি কিন্তু মিথ্যা। তাহলে অপশান ওয়াইজ যদি আমাদের বলতে হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কতটা? অপশান নাম্বার সি, ঠিক আছে। সবগুলো সঠিক, বাট 4 নম্বরটা মিথ্যা। চলো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পেপসিনের পরিপাক্রিয়ায় সঠিক পর্যায়ক্রমটি নির্বাচন করতে বলেছে। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার বলেছি অপশান নাম্বার এ হবে, ঠিক আছে। একটু মিলিয়ে নাও। চলে আসবো 13 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তুটি, এই ক্রেবস চক্র থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। দেখো, এই ক্রেবস চক্রে প্রথম যে উৎপাদিত বস্তু কোনটি? ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তু হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মনে রাখবে কিন্তু, অপশান নাম্বার বি। 14 নম্বর প্রশ্ন দেখো, এটি একটি খাদ্য উপাদান যা দেহের মধ্যে সংশ্লেষিত হয় না, কিন্তু দেহের সার্বিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তো উপরোক্ত বিবৃতিটি যে খাদ্য উপাদানের তা হলো, তাই এটা কোন খাদ্য উপাদান যেটা বলা হয়েছে পুষ্টির জন্য প্রয়োজন, দেহের সার্বিক বৃদ্ধি বাড়ায় এবং খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়? তো 4টে অপশান তোমরা দেখতেই পাচ্ছ। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। তো 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি বলেছি অপশান নাম্বার ডি হবে,
অপশন নাম্বার ডিতে কি বলেছে দেখো, যে একের সাথে হবে 3, অর্থাৎ গ্লাইকোজেনেসিস। এটা হয়ে যাবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলে গ্লাইকোজেনেসিস। এরপর দেখো বিয়ের দাগের হবে 4, অর্থাৎ গ্লাইকোলাইসিস কি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করাকে বলছে গ্লাইকোলাইসিস। তারপর দেখো ডিকার্বোক্সিলেশন, তো এটা কী হবে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ। আর অনিথন চক্রটা কী হয়ে যাবে, অনিথন চক্র হবে ইউরিয়া সংশ্লেষ। অর্থাৎ তোমরা ভালো করে বুঝতে পেরেছো বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপর চলে আসবো দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কী বলেছে, কার্বোহাইড্রেটের বিপাকীয় ত্রুটিজনিত অসুখ হলো ডায়াবেটিস। কার্বোহাইড্রেটের কারণে কি ডায়াবেটিস হয়, তো 4টে একটা অপশান দেখতে পাচ্ছ। কার্বোহাইড্রেটের বিপাকীয় ত্রুটিজনিত অসুখটি হচ্ছে ডায়াবেটিস ড্যাশ। এবার ডায়াবেটিস তো হয়, তবে ডায়াবেটিস কী নাম, ডায়াবেটিস ইনসিপিটাস, মেলিটাস নাকি ক্যালেমিয়া নাকি ন্যাট্রোমিয়া। তো 4টে অপশান কিন্তু তোমাদের রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ অপশান নাম্বার বি। নেক্সট আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্ন। কী বলছে দেখো, গ্লাইকোজেনেলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনের A1 অর্থাৎ আলফা -1,4 গ্লাইকোসাইটিক বন্ধনীটি বিচ্ছিন্ন করে কোন উৎসেচক। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লাইকোজেন ফসফোরাইলেশন, অর্থাৎ অপশান নম্বর সি। এরপর দেখো কি বলেছে 18 নম্বর প্রশ্ন, ইউরিয়া প্রধানত কোথা থেকে উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু জানো প্রায়। ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়, উত্তরে যাবে ইউরিয়া মানুষের শরীরের যকৃৎ থেকে কিন্তু উৎপন্ন হয়, অর্থাৎ অপশান নাম্বার এ। দেখো ফ্যাট বিপাকে অংশগ্রহণকারী হরমোনের নাম কি, ফ্যাট বিপাকে অংশগ্রহণকারী হরমোনটির নাম হচ্ছে, দেখো 4টে অপশান কিন্তু রয়েছে, তার মধ্যে কোনটা ফ্যাটের বিপাকে অংশগ্রহণ করে, উত্তরে যাবে সবকটি, কারণ ACTH অ্যাডিনোকার্টিকোট্রপিক হরমোন, ACTH, কর্টিসল, অ্যাড্রিনালিন, তাহলে ওদের সবকটি কিন্তু ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে, সাহায্য করে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, বিবৃতি একে দেখো গ্লাইকোলাইসিস বলছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম EM প্যাথওয়ে, তো এটা কি সঠিক, একদম কিন্তু এটা সঠিক। নেক্সট দেখো কি বলেছে, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, এটা কিন্তু একেবারেই ভুল। নেক্সট, এক অণু গ্লুকোজ সবার শোষণে মোট 38 অণু এটিপি উৎপন্ন করে, এটা কিন্তু একেবারেই সঠিক। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা গ্লাইকোজেন থেকে সাইট্রিক অ্যাসিড, একদম নয়, গ্লুকোজ বা গ্লাইকোজ থেকে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় না। তাহলে 4 নম্বরটা মিথ্যা, 2 নম্বরটা মিথ্যা, 1 নম্বরটা সত্য। অপশান যদি আমরা বলতে পারি তাহলে অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি। ওকে, 4টে অপশানের মধ্যে অপশান নাম্বার সিটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। চলো 21 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাটের অসম্পূর্ণ জারণে উৎপন্ন হয় কি উৎপন্ন হয়, ফ্যাটের অসম্পূর্ণ জারণে উৎপন্ন হয় কিটোন বডি, মনে রাখবে কিটোন বডি কিন্তু উৎপন্ন হয় ফ্যাটের অসম্পূর্ণ জারণে, অপশান নাম্বার বি। নেক্সট দেখো 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল। 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 4.184 কিলো জুল, 1 কিলো ক্যালোরি সমান। নেক্সট দেখো ডিঅ্যামিনেশনের মাধ্যমে প্রোটিন থেকে ড্যাশ মূলক অপসারিত হয়। তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ NH2 এটা কিন্তু অপসারিত হয় মূলক, এটা হচ্ছে প্রোটিন থেকে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুর ক্ষেত্রে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ক্যালোরি চাহিদা কত। তো নেক্সট দেখো ডিঅ্যামিনেশনের মাধ্যমে প্রোটিন থেকে ড্যাশ মূলক অপসারিত হয়। তো 23 নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, 23 নম্বর প্রশ্নে এই 4টে অপশান রয়েছে, কোনটা হবে অ্যান্সার দেখো, তো উত্তর হয়ে যাবে -NH2। চলো নেক্সট আমরা চলে আসবো 0 থেকে 6 মাস বয়সী শিশুর ক্ষেত্রে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ক্যালোরির চাহিদা কত। দেখো 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার অপশান এ 92 কিলো ক্যালোরি। তাই 0 থেকে 6 মাস শিশুর প্রতি দৈহিক ওজনের জন্য ক্যালোরি কিন্তু 0 থেকে 92 কিলো ক্যালোরি, এটা কিন্তু তোমাদের ক্যালোরি চাই। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, 19 গ্রাম কার্বোহাইড্রেট, 11 গ্রাম প্রোটিন এবং 16 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ করবে। খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তো 25 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে 264 কিলো ক্যালোরি কিন্তু সরবরাহ করতে পারবে, অর্থাৎ অপশান নাম্বার বি। নেক্সট বিবৃতি একে দেখো বলছে, মাছ মাংস দুধ ইত্যাদি পচনশীল খাদ্য, এর কারণ বলছে এই সমস্ত খাদ্য সামগ্রীতে জলীয় অংশের উপস্থিতি অত্যন্ত কম কোথায় আছে, মাছ মাংস দুধ এগুলোতে জলীয় অংশ আছে প্রচুর। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কিন্তু সঠিক, বাট অপশান বিটা কিন্তু ভুল, কারণ কিন্তু ভুল। নেক্সট চলে আসবো 27 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, তোমার মা তোমাকে একটি টিফিন বক্সে আপেল কেটে টিফিনে দিলেন, টিফিনের সময় খেতে গিয়ে দেখলে আপেলের সাদা অংশটি ব্রাউন হয়ে গেছে, অর্থাৎ বাদামি হয়ে গেছে, নিম্নলিখিত কোন উৎসেচকের প্রভাবে এইরূপ পরিবর্তন দেখা যায়। উত্তর হয়ে যাবে 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। 27 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ফেনল অক্সিডেজ। এই ফেনল অক্সিডেজ কিন্তু কী হয়, এই উৎসেচকের প্রভাবে এরকম বাদামি বর্ণ ধারণ করে। নেক্সট চলে আসবো আমরা 28 নম্বর প্রশ্ন,
ড্যাশ গুড়, চিনি, মধু, জ্যাম, জেলি প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যকে নষ্ট করে দেয়। 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এগুলোকে নষ্ট করে দেয় কে? মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যকে। 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইস্ট। ইস্ট কিন্তু গুড়, চিনি, মধু, জ্যাম, জেলি এগুলোকে নষ্ট করে দেয়। নেক্সট, অধিকাংশ খাদ্য কিসের দ্বারা নষ্ট হয়? দেখো, অধিকাংশ খাদ্য কিন্তু জলের দ্বারা নাকি জীবাণুর দ্বারা নাকি উত্তাপের দ্বারা। 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ জীবাণুর দ্বারা। জীবাণুর দ্বারা কিন্তু কি হয়? অধিকাংশ খাদ্যই নষ্ট হয়ে যায়। নেক্সট, HACCP দ্বারা মূলত বলছে মূলনীতি কটি? HACCP এ দ্বারা যে মূলনীতি কটি? উত্তরে যাবে 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, 7টি কিন্তু রয়েছে। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো আপেল লিচু সংরক্ষণে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? আপেল লিচুকে আমরা যদি বেশি দিন ধরে রাখতে চাই তাহলে কোন রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করব? উত্তর হবে থার্মোফিলিক, মনে রাখবে, তো উত্তর হয়ে যাচ্ছে যেটা বলছিলাম যে উত্তর হবে পটাশিয়াম মেটাবাইসালফাইড। ঠিক আছে, পটাশিয়াম মেটাবাইসালফাইড এটা কি করা হয়? আপেল লিচু ইত্যাদি সংরক্ষণ করা রাখার জন্য এই পদার্থ ব্যবহার করা যেতে পারে। দেখো ব্রাইন হলো ড্যাশ, ব্রাইন হলো লবণ এবং জলের মিশ্রণকে বলা হচ্ছে ব্রাইন, লবণ ও জলের মিশ্রণ, অর্থাৎ অপশন নাম্বার বি। দেখো স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি তোমাদেরকে চিহ্নিত করতে বলছে, খুব ভালো করে দেখো। 33 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, একের সাথে হবে 3। দেখো লবণ আর চিনি কী করে? জল অপসারণ করে। বি এর সাথে হবে 1, অর্থাৎ তেল কিন্তু কি বায়ু অপসারণ করে। মশলা কী হবে? মশলা হবে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দ্বারা সংরক্ষণ। এবং দেখো ডি অর্থাৎ জৈব অম্ল, এটা হয়ে যাবে অনুকূল পিএইচের মাত্রা হ্রাস করে। তাহলে 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেট একটি মার্কস, সেই স্কিমটির নাম কি? দেখো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, আগমার্ক। হলমার্ক কিন্তু সোনাতে ব্যবহার করা হয়, সোনা। তো আমি যেটা বলছিলাম আগমার্ক হচ্ছে এমন একটি মার্ক যেটা হচ্ছে ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক। ঠিক আছে, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য এটা ব্যবহার করা হয়। 35 নম্বর তথা আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, দুধ সংরক্ষণে একটি উল্লেখযোগ্য পদ্ধতি হলো পাস্তুরাইজেশন। একদম ঠিক। এরপর দেখো 2 নম্বর বলছে পাস্তুরাইজেশনের ফলে দুধের লাইপেজ এনজাইমটি নষ্ট হয় না, এটাও কিন্তু একেবারেই সঠিক। নেক্সট দেখো পাস্তুরাইজেশনের ফলে যে দুধের লাইপেজ এনজাইমটি নষ্ট হয় না বলেছে। তো এটা যেটা বলছিলাম তার আগে একটা মিস করেছি আমরা, যে 2 নম্বর বিবৃতি দেখো এটি খাদ্য সংরক্ষণের একটি ঘরোয়া পদ্ধতি। ঠিক আছে, এই খাদ্য সংরক্ষণের একটি ঘরোয়া পদ্ধতি, এটা কিন্তু সঠিকভাবে পাস্তুরাইজেশন করা যেতে পারে। 3 নম্বর যেটা বলছে পাস্তুরাইজেশনের ফলে দুধের লাইপেজ এনজাইমটি নষ্ট হয় না, একেবারেই পুরোপুরি নষ্ট হয়ে যায়। পাস্তুরাইজেশনের ফলে দুধের যে লাইপেজ এনজাইম এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ভুল হচ্ছে, প্রথম দুটো সঠিক, তৃতীয়টি ভুল পেলাম। 4 নম্বরটা কি বলছে, দেখো লাইপেজ এনজাইমের উপস্থিতি দুধের পচনের জন্য দায়ী। একদম, লাইপেজ এনজাইমের উপস্থিতি কিন্তু দুধের পচনের জন্য দায়ী। আর যদি এই পাস্তুরাইজেশন করা হয় তাহলে লাইপেজ এনজাইমটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। ঠিক তো, তাহলে আমরা দেখতে পেলাম যে অপশন 1, 2 এগুলো কিন্তু সঠিক এবং 4টি সঠিক, 3টি মিথ্যা। তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার কিন্তু কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে উত্তর এ। দেখো 1, 2 এবং 4 সত্য, 3 নম্বর মিথ্যা। তো এই ছিল তোমাদের 35টি প্রশ্ন। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, গিভ ইউর বেস্ট। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে তোমাদের কী পরীক্ষা রয়েছে অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে জানাও।